আজকে আমরা আলোচনা করব কারক অধ্যায়ের একদম শেষ ভাগ অধিকরণ কারক এবং সেই সঙ্গে যে দুটি অকারক পদ রয়েছে সম্বন্ধ পদ সম্বোধন পদ আর বিভক্তি অনুসর্গ অনুসারে আমরা কারককে কীভাবে ভাগ করতে পারি। প্রথমে জেনে নিই চলো অধিকরণ কারক কাকে বলে। বাক্যের ক্রিয়ার আধার হলো অধিকরণ। একটি বাক্যে যে বিশেষ্য বা সর্বনাম পদে ওই বাক্যের ক্রিয়ার আধার, কাল বা স্থান বোঝানো হয় সেই বিশেষ্য বা সর্বনাম জাতীয় পদকেই বলা হয় অধিকরণ কারক। আসলে বাক্যের ক্রিয়া যে আধারে সম্পন্ন হয়ে থাকে সেই আধারকেই বলা হয় অধিকরণ কারক। যেমন বনে থাকে বাঘ, এখানে বনে পদটি হচ্ছে অধিকরণ কারক। অর্থাৎ যে বাক্যে বনে থাকে বাঘ, এই বাক্যের থাকা ক্রিয়াটি কোন আধারে নিষ্পন্ন হচ্ছে না বনে, বা ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, তাহলে ট্রেনটির কোন আধারে দাঁড়িয়ে থাকা ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে না স্টেশন, তাহলে স্টেশন পদটি হচ্ছে অধিকরণ কারক। চলো এবার আমরা দেখে নিই যে অধিকরণ কারকের কী কী প্রকারভেদ রয়েছে এবং কিভাবে আমরা এর প্রকারভেদগুলোকে একে অন্যটার থেকে আলাদাভাবে চিহ্নিত করতে পারব। অধিকরণের প্রকারভেদের মধ্যে রয়েছে তিনটি ভাগ: স্থানাধিকরণ, কালাধিকরণ এবং বিষয়াধিকরণ। স্থানাধিকরণে দেখো আবার রয়েছে তিনটে ভাগ: ঐকদেশিক, ব্যাপ্তিসূচক, সামীপ্যসূচক। এইখানে ব্যাপ্তিসূচক স্থানাধিকরণ একটি ভাগ রয়েছে। আবার কালাধিকরণের ক্ষেত্রে গিয়েও তোমরা দেখবে ব্যাপ্তাধিকরণ রয়েছে। তাহলে এই দুটো কিন্তু আলাদা করে তোমাদের দৃষ্টান্ত দিয়ে বুঝে রাখতে হবে। তাহলে প্রথমে দেখো রয়েছে স্থানাধিকরণের ক্ষেত্রে ঐকদেশিক স্থানাধিকরণ। এই জিনিসটা আসলে কি বুঝে নি চলো। সমগ্র স্থান জুড়ে নয়, একটা স্থান বা অংশ জুড়ে ক্রিয়াটি নিষ্পন্ন হচ্ছে বা অনুষ্ঠিত হচ্ছে বোঝালে হয় ঐকদেশিক স্থানাধিকরণ। কীরকম না, পুকুরে মাছ আছে, তাহলে পুকুরের একটা নির্দিষ্ট জায়গায়, যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতেই কিন্তু মাছের অবস্থান। একটা পুকুরের সমস্ত জল ছেয়ে কিন্তু মাছ কখনো থাকে না। বনে থাকে বাঘ, তাহলে বনের যে কোনো একটা জায়গায় বাঘের অবস্থান, সমগ্র বন জুড়ে কিন্তু বাঘের অবস্থান নয়। যেমন যদি আমরা এর পরের ভাগের দৃষ্টান্তটা দেখি, ব্যাপ্তি সূচকের ক্ষেত্রে তিলে তেল আছে, তাহলে একটা তিলের সমগ্র ক্ষেত্র জুড়ে কিন্তু তেলের অস্তিত্ব থাকে। তাহলে এই দৃষ্টান্তগুলোতে আমরা পরিষ্কার বুঝতে পারছি, দেখো আকাশে তারা ফুটেছে, আকাশের নির্দিষ্ট নির্দিষ্ট স্থানেই কিন্তু তারার অবস্থান, সমগ্র আকাশ জুড়ে কিন্তু তারা ফুটেছে তা কিন্তু নয়। তাহলে ঐকদেশিকের ক্ষেত্রে কি সমগ্র স্থান জুড়ে না বুঝিয়ে একটি নির্দিষ্ট স্থান বা অংশ জুড়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হচ্ছে বা নিষ্পন্ন হচ্ছে বোঝালে তখন তাকে ঐকদেশিক স্থানাধিকরণ বলে। এরপর 2 নম্বরে দেখো ব্যাপ্তিসূচক স্থানাধিকরণ। তাহলে ব্যাপ্তির ক্ষেত্রে কি হবে, কোনো অংশ বিশেষ নয়, সর্বদেশ বা সকল অংশ জুড়ে ব্যাপ্ত হয়ে ক্রিয়াটি নিষ্পন্ন হলে তাকে আমরা ব্যাপ্তিসূচক স্থানাধিকরণ বলবো। তাহলে তিলে তেল আছে, তাহলে তিলে তেলের অস্তিত্ব দেখো সমগ্র তিলেই থাকে, তাই এখানে তিলে পদটি হয়েছে ব্যাপ্তিসূচক স্থানাধিকরণ। বরফে শীতলতা আছে বা আগুনে উত্তাপ আছে, দেখো বরফের যে কোনো একটা বরফের টুকরোতে সমগ্র অংশেই কিন্তু শীতলতা বিরাজ করছে। আবার আগুন যেখানেই আছে আগুনের সমস্ত অংশের মধ্যেই উত্তাপ রয়েছে। এই দৃষ্টান্তগুলো তো মূলত আমরা দেখব যে ঐকদেশিকের কোনো ব্যাপার নেই, মানে পুরো আলাদা, পুরো যেটা স্থান সেই স্থানটা জুড়েই কিন্তু ক্রিয়াটা এখানে নিষ্পন্ন হচ্ছে বা অবস্থান রয়েছে। তাহলে এই দৃষ্টান্তগুলি হচ্ছে ব্যাপ্তিসূচক স্থানাধিকরণের দৃষ্টান্ত। এরপরে দেখো স্থানাধিকরণের রয়েছে তৃতীয় ভাগ, তাকে সেখানে আমরা দেখব সামীপ্য সূচক রয়েছে তৃতীয় ভাগে। সামীপ্য সূচক কি না, একটা নিকট বোঝাচ্ছে, সামীপ্য বা নিকটে বোঝাতে যে অধিকরণ হয় তাকে আমরা সামীপ্য সূচক স্থানাধিকরণ বলে চিহ্নিত করব। যেমন দৃষ্টান্ত দেখো, দরজায় এত ভিড় কিসের, তাহলে দরজায় পদটি, দরজায় বলতে দরজার ওপরে নয়, দরজা একটা দেয়ালের একটা দরজা জানলা এক একটা যে গঠন তাকে আমরা চিহ্নিত করি।
যে স্থানটা দিয়ে আমরা যে কোনো কক্ষে প্রবেশ করছি, তা সেই দরজার গায়ে বা ওপরে নয়, দরজায় এত ভিড় কেন, না দরজার কাছেই বোঝাচ্ছে। বা দেখো দ্বিতীয় দৃষ্টান্ত, দুয়ারে প্রস্তুত গাড়ি। তাহলে দুয়ারে মানে কি, না দুয়ারের যে কোনো স্থান, দুয়ার একটা বড় জায়গা, তাহলে দুয়ারের যে কোনো কাছাকাছি স্থানেই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই দুয়ারে পদটি হচ্ছে এখানে সামীপ্য সূচক স্থানাধিকরণ। বা নৌকা ঘাটে বাঁধা, তাহলে ঘাটে তো একটা স্থানকে বোঝাচ্ছে, নির্দিষ্ট স্থান। তাহলে সেই ঘাটে যে জায়গা, সেই জায়গায় কিন্তু নৌকো বাঁধা রাখতে পারে না, ঘাটের কাছেই সব সময় নৌকো বাঁধা রাখে। তাহলে ঘাটেও পদটি এখানে হয়ে গেছে সামীপ্য সূচক স্থানাধিকরণ। তাহলে আমরা স্থানাধিকরণের ক্ষেত্রে যে তিনটে ভাগ পেলাম, ঐকদেশিক, ব্যাপ্তিসূচক আর সামীপ্য সূচক, এই দৃষ্টান্তগুলো কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে চলো যে অধিকরণের দ্বিতীয় ভাগ, কালাধিকরণ। কালাধিকরণেরও আবার দুটি ভাগ রয়েছে, মুহূর্তাধিকরণ আর ব্যাপ্তাধিকরণ। তাহলে এই ব্যাপ্তাধিকরণ আর ব্যাপ্তি সূচক স্থানাধিকরণ দুটো কিন্তু আলাদা। তাহলে মুহূর্তাধিকরণটা আবার কি, আগে আমরা দেখে নিই। তাহলে এখানে আমরা দেখব যে স্থানাধিকরণের ক্ষেত্রে যে কাল বা সময় ক্রিয়াটি সংঘটিত হচ্ছে, সেই কালজ্ঞাপক অধিকরণকে বলা হচ্ছে কালাধিকরণ। কাল বা সময়কে বোঝাচ্ছে এখানে। তাহলে এই কালাধিকরণের ক্ষেত্রে মুহূর্তাধিকরণ মানে কি, একটা নির্দিষ্ট সময়, একটা এক্সাক্ট টাইমকে এখানে বোঝানো হচ্ছে। দেখো দৃষ্টান্ত, বেলা 8টায় দোকান খোলে। তাহলে 8টায় এটা একটা নির্দিষ্ট সময়, একটা মুহূর্তকে বোঝানো হচ্ছে। সকাল 7টায় মিতা গান গাইতে বসে। তাহলে এই 7টায় পদটি হয়ে গেছে একটা নির্দিষ্ট সময়, মুহূর্তাধিকরণের একটি দৃষ্টান্ত। ব্যাপ্তাধিকরণের ক্ষেত্রে দেখো, সারাদিন বৃষ্টি পড়ছে। তাহলে একটা সারা দিন ব্যাপী যে ক্রিয়াটা নিষ্পন্ন হওয়ার এখানে সময় সূচিত হচ্ছে। বা শীতকালে রাত্রি বড় হয়, শীতকালে সমগ্র শীতকালকে এখানে সূচিত করা হচ্ছে। বা বসন্তকালে কোকিল ডাকে, কোকিল অন্য বছরের অন্য সময়েও ডাকে, তাহলে এই বাক্যে বসন্তকালটাকে, মানে সমগ্র বসন্তকালটাকে এখানে ডাকা ক্রিয়াটার সময় হিসেবে, কাল হিসেবে নির্ধারণ করা হচ্ছে। তাহলে এই দৃষ্টান্তগুলোতে ব্যাপ্তি অর্থ প্রকাশ পাচ্ছে আর মুহূর্ত অর্থ প্রকাশ পাচ্ছে, দেখো যখন একটা নির্দিষ্ট সময় চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এভাবে কালাধিকরণের আমরা দুটি ভাগ পেয়ে থাকি। এরপর আছে অধিকরণ কারকের যে তৃতীয় ভাগ, বিষয়াধিকরণ। বিষয়াধিকরণের ক্ষেত্রে কি, কোনো বিষয়কে কেন্দ্র করে ক্রিয়া নিষ্পন্ন হলে তাকে বিষয়াধিকরণ বলে চিহ্নিত করা হয়। কোনো বিষয়কে কেন্দ্র করে, তাহলে সেই বিষয়কে কেন্দ্র করে বাক্যের ক্রিয়াটি নিষ্পন্ন হয়। যেমন তিনি সাহিত্যে নিপুণ হন, নিপুণ, তার নৈপুণ্য মানে নৈপুণ্য হওয়াটা কোন বিষয়কে কেন্দ্র করে হচ্ছে, সাহিত্য। এখানে রনি ব্যাকরণে ভালো, তাহলে রনি হয় ব্যাকরণে ভালো, তার যে উন্নত কোন বিষয়, তার যে একটা কৃতিত্ব, তার যে দক্ষতা রয়েছে কোন বিষয়, না ব্যাকরণে। আবার দেখো, ছেলেটি অঙ্কে কাঁচা, তাহলে এখানে তার অপটু সে বা অদক্ষ সে কোন বিষয়, যেটাই হোক এখানে সে দক্ষ হতে পারে, অদক্ষ হতে পারে, সেই ক্রিয়াটার স্থান বা বিষয়কেন্দ্রিক স্থানটা হচ্ছে এগুলো, সাহিত্য, ব্যাকরণ, অঙ্ক। তাই এগুলো হচ্ছে বিষয়াধিকরণের দৃষ্টান্ত। তাহলে আমরা অধিকরণ কারকের প্রধান যে তিনটি ভাগ পেলাম, স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ। বিষয়াধিকরণের সেরকম কোনো উপবিভাগ নেই, কিন্তু কালাধিকরণের পেয়েছিলাম মুহূর্তাধিকরণ আর ব্যাপ্তাধিকরণ। আর ছিল স্থানাধিকরণের তিনটি ভাগ, ঐকদেশিক, ব্যাপ্তিসূচক আর সামীপ্য সূচক। তাহলে এখানে ব্যাপ্তিসূচকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটা স্থানাধিকরণের ভাগ, আর ব্যাপ্তাধিকরণ বললে মাথায় রাখবে এটি কালাধিকরণের ভাগ। এবারে আমরা জানবো অকারক পদ কোনগুলি বা অকারক পদ কাকে বলে। বাক্যে দেখা যায় যে এমন কিছু পদ রয়েছে যেগুলি ক্রিয়াপদের সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক নেই, কিন্তু বাক্যের অন্যান্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত। আবার এমন কিছু পদ থাকে যেগুলি বাক্যের কোনো পদের সঙ্গেই কোনোভাবে সম্পর্কযুক্ত নয়, সেই পদগুলিকে বলা হয় অকারক পদ।
তাহলে অকারক পদ কাকে বলে বললে তোমরা কিভাবে ডেফিনেশনটা লিখবে? বাক্যে যে সমস্ত পদ ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত না হয়ে অন্যান্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে, আর আবার দেখা যায় যে সমস্ত পদ কোনো পদেরই সঙ্গে সম্পর্কযুক্ত নয়, সেই পদগুলিকে বাক্যে অকারক পদ বলে চিহ্নিত করা হয় বা সেই পদগুলিকে অকারক পদ বলা হয়। ব্যাস, এটা গেল সংজ্ঞা। এরপরে অকারক পদ কয় প্রকার ও কী কী? অকারক পদ হচ্ছে দুই প্রকার, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। দেখো, শব্দ দুটো কিন্তু আলাদা, তোমরা ঠিকঠাকভাবে জেনে রাখবে এবং স্পেলিং মিস্টেক করা যাবে না। সম্বন্ধ পদ, সম্বন্ধ শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক, আর সম্বোধন পদ, সম্বোধন শব্দের অর্থ হচ্ছে কাউকে ডাকা বা আহ্বান করা। তাহলে প্রথমে আমরা এবার আলোচনা করি যে সম্বন্ধ পদ কাকে বলে। বাক্যে যে সমস্ত পদ ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত না হয়ে অন্যান্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, সেই পদগুলিকে বলা হয় সম্বন্ধ পদ। এবং বাক্যে যে সমস্ত পদের দ্বারা কাউকে ডাকা বা আহ্বান করা বোঝানো হয়, যে পদগুলি ক্রিয়াপদের সঙ্গে কোনোভাবেই বা অন্যান্য কোনো পদের সঙ্গেই সম্পর্কযুক্ত নয়, সেই পদগুলিকে সম্বোধন পদ বলা হয়। এরপর অনেক সময় পরীক্ষায় তোমরা প্রশ্ন পাও যে সম্বন্ধ পদ বা সম্বোধন পদকে কেন অকারক পদ বলা হয়। তাহলে অকারক পদের ডেফিনেশনে আমরা যেটা জেনেছিলাম সেটাই এবার তোমাদের উল্টে বলতে হবে, যে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ যেহেতু বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কোনোভাবেই সরাসরি সম্পর্কযুক্ত নয়, তাই এদের অকারক পদ বলে চিহ্নিত করা হয়। এবারে এই সম্বন্ধ পদের বেশ কিছু আমরা প্রকারভেদ পেয়ে থাকি। যে কোনো লেখকের ব্যাকরণ বই তোমরা পড়লেই দেখবে যে সম্বন্ধ পদের প্রকারভেদের মধ্যে রয়েছে, ধরো সামান্য সম্বন্ধ, উপাদান সম্বন্ধ, নিমিত্ত সম্বন্ধ, হেতু সম্বন্ধ। এইগুলোর কিন্তু দৃষ্টান্ত তোমাদের জেনে রাখতে হবে। অনেক সময় কিন্তু প্রশ্ন থাকে একটি হেতু সম্বন্ধে দৃষ্টান্ত দাও, বা দৃষ্টান্ত দিয়ে বলা হলো এটি কী ধরনের সম্বন্ধ নির্দেশ করছে। ধরো একটা দৃষ্টান্ত দিচ্ছি, উপাদান সম্বন্ধ। লোকটি মেলায় মাটির পুতুল বিক্রি করছে। এখানে মাটির পদটি হচ্ছে উপাদান সম্বন্ধ, মাটির পদটি হচ্ছে সম্বন্ধ পদ, এবং এই পুতুল যে বিশেষ্য পদের সঙ্গেই তো সম্পর্কযুক্ত মাটির সম্বন্ধ পদটি। তা এখানে ওই পুতুলটি কোন উপাদানে নির্মিত? না মাটির। তাই এই সম্বন্ধটাকে উপাদান সম্বন্ধ বলা হচ্ছে। আবার ধরো যে রামবাবুর বাড়িতে বিয়ের বাজনা বেজে উঠল, তাহলে বিয়ের পদটি হচ্ছে এখানে নিমিত্ত সম্বন্ধ। বিয়ের নিমিত্ত বাজনা বেজেছে, বিয়ের বাজনাটা বেজেছে, এবার বাজনাটা কিসের? না বিয়ের। তাহলে বিয়ের পদটা এখানে সম্বন্ধ পদ এবং এটা নিমিত্ত অর্থ প্রকাশ করছে, তাই এখানে এটা নিমিত্ত সম্বন্ধের দৃষ্টান্ত। বা ধরো হেতু সম্বন্ধ, লোকটার খুব টাকার গরম। গরম কি হেতু গরম, কি কারণে গরম? না টাকার গরম। তাহলে এখানে টাকার পদটা হেতুর অর্থ প্রকাশ করছে এবং এটা সম্বন্ধ পদ, তাই এটাকে হেতু সম্বন্ধ বলে চিহ্নিত করা হচ্ছে। তোমাদের কাছে দৃষ্টান্তও চাইতে পারে বা দৃষ্টান্ত দিয়েও বলতে পারে এটা কি প্রকারের সম্বন্ধ পদ, চিহ্নিত করো। সাধারণত এমসিকিউ এর ক্ষেত্রে দৃষ্টান্ত দিয়ে বলতে পারে এটা কি ধরনের সম্বন্ধ। অপশান দেখে বা তোমাদের অর্থ বুঝে এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এরপর সম্বোধন পদ, একটু আগে ডেফিনেশনটা বলেছি, আবারও একবার বলছি। বাক্যে যে পদের দ্বারা কাউকে আহ্বান করা বা ডাকা বোঝানো হয়, যে পদটি ক্রিয়াপদের সঙ্গে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়, সেই পদকে বলা হয় সম্বোধন পদ। এরপরে আমরা এই সম্বন্ধ পদ আর সম্বোধন পদের একটাই মাত্র সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে, এটা জানব। কি মিল? না দুটিই হচ্ছে সম্বন্ধ পদ ক্রিয়াপদের সঙ্গে কোনোভাবে সম্পর্কযুক্ত নয়, তাই এটি অকারক পদ। সম্বোধন পদও ক্রিয়াপদের সঙ্গে কোনোভাবেই সম্পর্কযুক্ত না হওয়ার কারণে এটি অকারক পদ। এটা হচ্ছে এদের দুজনের মধ্যে মিল বা সাদৃশ্য। এরপর
এই সম্বন্ধ আর সম্বোধন পদের বৈসাদৃশ্য বা পার্থক্যটা জেনে রাখতে হবে, কেননা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন থাকে। তাহলে এদের পার্থক্য আবার তিনটে দিক থেকে রয়েছে। প্রথমে আছে সম্পর্কগত। কীরকম না, আমরা দেখব যে বাক্যে সম্বন্ধ পদের ক্ষেত্রে সে কি হয় না, তার যে পরবর্তী বিশেষ্য বা সর্বনাম পদ থাকে তার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে। আর অপরপক্ষে বাক্যে সম্বোধন পদ কোনো পদের সঙ্গেই সম্পর্কযুক্ত হয় না। ক্রিয়াপদের সঙ্গে তো নয়, অন্য কোনো পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয় না। আর তাহলে সম্বোধন পদের ক্ষেত্রে আমরা দেখব যে কোনো পদের সঙ্গেই সম্পর্ক নেই বাক্যের, কিন্তু সম্বন্ধ পদের ক্ষেত্রে বাক্যের মানে সম্বন্ধ পদ যে পদের আগে বসে, যে বিশেষ্য বা সর্বনাম পদের আগে বসছে, সেই পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে। এটা হচ্ছে সম্পর্কগত পার্থক্য। এরপর প্রকৃতিগত পার্থক্য রয়েছে। কীরকম না, প্রকৃতির দিক থেকে দেখা যাবে যে সম্বন্ধ পদে র বা এর বিভক্তি ব্যবহৃত হয়। সম্বন্ধ পদে র বা এর বিভক্তি ব্যবহৃত হয়। আর সম্বোধন পদের ক্ষেত্রে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়। শূন্য বিভক্তি ছাড়া অন্য কোনো বিভক্তি কখনোই ব্যবহৃত হয় না সম্বোধন পদের ক্ষেত্রে। আর সম্বন্ধ পদের ক্ষেত্রে র বা এর বিভক্তি ব্যবহৃত হয়। এরপর আরও একটি পার্থক্য রয়েছে অবস্থানগত। কীরকম না, বাক্যে সম্বন্ধ পদ বিশেষ্য বা সর্বনাম পদের পূর্বেই বসে, আর সম্বোধন পদ বাক্যে যে কোনো স্থানে বসতে পারে। শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে, আবার মাঝেও বসতে পারে। এটা গেল অবস্থানগত পার্থক্য সম্বন্ধ পদ আর সম্বোধন পদের মধ্যে। তাহলে এই পার্থক্য আর মিলটা কিন্তু তোমাদের যে কোনো একটি পার্থক্য তোমরা লিখবে। তিনটি পার্থক্যের তো আলোচনা করলাম, যে কোনো একটি পার্থক্য লিখলেই কিন্তু একে এক পাবে। তা এখানে আরও একটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে যে সম্বোধন পদ তিনভাবে ব্যবহৃত হতে পারে, বাক্যের শুরুতে, মাঝে এবং শেষে। এর কিন্তু দৃষ্টান্ত তোমাদের তৈরি রাখতে হবে। প্রশ্ন থাকতে পারে যে বাক্যের শুরুতে সম্বোধন পদের ব্যবহারের একটি দৃষ্টান্ত দাও, বা মাঝে বা শেষে। যেমন বই থেকেই বলছি, বাবা আমায় নিয়ে চলো। এই বাক্যটাকে আবার চেঞ্জ করে বলা যাবে, আমায় নিয়ে চলো না বাবা। বা কথা রেখো তুমি, বা মাঝখানে একটা সম্বোধন সূচক পদ দিয়ে বলা যেতে পারে, কথা রেখো ওহে, তুমি কিন্তু কথার খেলাপ করো না। এই যে ওহে মাঝখানে ব্যবহার করা হলো। তাহলে সম্বোধন পদ বাক্যের শুরুতে, মাঝে, শেষে তিনভাবে ব্যবহার করা যায়। এই তিনভাবে ব্যবহারের একটি করে দৃষ্টান্ত তোমাদের তৈরি করে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো, একদম এই কারক অধ্যায়ের শেষ অংশে পৌঁছে গেছি, যে বিভক্তি আর অনুসর্গ অনুসারেও আবার কারকগুলোকে, 6টা কারককে ভাগ করা হয়েছে। কীরকম না, কিছু কারক আছে যেগুলি শুধুমাত্র বিভক্তি দিয়েই, মানে বিভক্তি প্রধান কারক, বিভক্তির দ্বারাই সেই কারকগুলি চিহ্নিত হয়ে থাকে। যেমন রয়েছে কর্ম ও অধিকরণ, বিভক্তির দ্বারা চিহ্নিত হয়ে থাকে। আর কিছু কারক, কিছু বলতে দুটি কারক রয়েছে যেগুলো অনুসর্গ প্রধান। তার মধ্যে রয়েছে করণ ও অপাদান। করণ ও অপাদান, করণের যে দ্বারা, দিয়া, কর্তৃক, আর অপাদানের হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা, এই অনুসর্গগুলি ব্যবহৃত হয়ে থাকে। করণ আর অপাদান হচ্ছে অনুসর্গ প্রধান কারক, আর কর্ম ও অধিকরণ হচ্ছে বিভক্তি প্রধান কারক। তাহলে বাকি থাকলো আর দুটি কারক, কর্তৃ আর নিমিত্ত। এই দুটি কারককে চিহ্নিত করা হচ্ছে কি সাহায্য গ্রহীতা কারক হিসেবে। কেন না, কর্তৃতে দেখা যায় যে সাধারণত শূন্য বিভক্তি হয়, তবুও অনেক সময় যে দুটি বিভক্তি প্রধান কারক রয়েছে। কি কি এক্ষুনি বলা হলো, যে কর্ম আর অধিকরণ। এই কর্ম আর অধিকরণের বিভক্তির সাহায্য নিয়ে কর্তৃ আর নিমিত্ত কারক
অনেক সময় নির্দেশিত হয়ে থাকে। তাই এদেরকে বলা হচ্ছে, কর্তৃ আর নিমিত্ত কারককে বলা হচ্ছে সাহায্য গ্রহীতা কারক। তাহলে বিভক্তি প্রধান কারক হচ্ছে কর্ম আর অধিকরণ। এদের বিভক্তির সাহায্য নিয়ে কর্তৃ আর নিমিত্ত কারক অনেক সময় চিহ্নিত হয়ে থাকে। তাই কর্তৃ আর নিমিত্ত কারককে বলা হয় সাহায্য গ্রহীতা কারক। আরও একটা এই বিভক্তি অনুসর্গের দিক থেকে কারকের ব্যাপার এখানে উপস্থাপন করা হচ্ছে, অকারক সহায়ক। কোনটি? এটা অকারক পদ, তোমরা বুঝতেই পারছো। এখানে সম্বোধন পদকে, সম্বোধন নয় সম্বন্ধ পদকে বলা হচ্ছে অকারক সহায়ক। কেন না? এই সম্বন্ধ পদের ক্ষেত্রে সম্বোধনে কিন্তু কোনো বিভক্তি থাকে না, মানে এখানে শূন্য বিভক্তি থাকে। সম্বোধন যে পদের দ্বারা কাউকে আহ্বান করা হয় বা ডাকা হয়। আর সম্বন্ধ পদের ক্ষেত্রে কি থাকে? র আর এর বিভক্তি থাকে। এবং এই র আর এর বিভক্তি যুক্ত হয়ে যে সম্বন্ধ পদ ব্যবহৃত হয় তা কিন্তু অন্য একটা কারকবাচক পদের সঙ্গেই যুক্ত হয়। যেমন লোকটির খুব টাকার গরম। কিসের গরম? না টাকার। এটা কর্ম সম্বন্ধ হচ্ছে টাকার পদটি, মানে লোকটির গরম কি? না গরম। এবার গরমটা কিসের গরম? না টাকার। তাহলে এখানে কর্ম সম্বন্ধ প্রকাশ পাচ্ছে। এইভাবে দেখা যাবে যে অন্যান্য যে কারকবাচক পদগুলির সঙ্গে সম্বন্ধ পদটি র আর এর বিভক্তি দ্বারা সংযুক্ত হয়ে আছে। মানে র আর এর বিভক্তির দ্বারাই কিন্তু অন্য বিভক্তিটাকে, অন্য যে কারকটাকে সংযুক্ত করতে সাহায্য করছে। যে কারণে একে বলা হচ্ছে অকারক সহায়ক। এই অকারক পদ হয়েও এ কিন্তু বিভক্তি চিহ্নিত করতে বা কারক নির্ণয় করতে সাহায্য করছে। বিভক্তির দ্বারা কারক নির্ণয় করতে সাহায্য করছে, যে কারণে সম্বন্ধ পদকে বলা হচ্ছে অকারক সহায়ক। তাহলে আমরা এই কারক আর বিভক্তির দিক থেকে যে কারকের যে শ্রেণীবিভাগ, সেখানে চারটা ভাগ পেলাম। একটা হচ্ছে বিভক্তি প্রধান কারক, সেখানে আমরা পেয়েছি কর্ম আর অধিকরণ। আর অনুসর্গ প্রধান কারক, সেখানে আমরা পেলাম করণ আর অপাদান। আর যেটার একটা সাহায্য গ্রহীতার মধ্যে রয়েছে ছটা কারকের যে দুটি বাদ গেছে, একটা হচ্ছে কর্তৃ আর নিমিত্ত, আর অকারক সহায়ক হচ্ছে সম্বন্ধ পদ। তাহলে এইভাবে আমরা কারক অধ্যায়ের যা সমস্ত বিভাজন এবং প্রত্যেকটি বিভাগের ক্ষেত্রে উদাহরণ প্রয়োগ পুরোটাই কিন্তু সুন্দর করে তৈরি করে রাখবো। না হলে পরীক্ষায় দুদিক থেকেই প্রশ্ন থাকতে পারে, ডেফিনেশন নয় যে কোনো দৃষ্টান্ত চাইতে পারে, না হলে দৃষ্টান্ত দিয়ে জানতে চাইতে পারে কি ধরনের যে কোনো কারকের প্রকারভেদ হয়েছে। তাহলে সেখানে কিন্তু তোমাদের সামগ্রিক একটা ধারণা মাথায় রাখতে হবে।